ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি আসলে কি প্রমাণ করতে চাইলেন এবং তিনি কি নির্বাচন যে কোনো মূল্যে করবেন সেটিও কি তিনি বোঝানোর চেষ্টা করলেন? এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন দুজন খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দুজন বীর মুক্তিযোদ্ধা। একজন হচ্ছেন 21শে পদকপ্রাপ্ত লেখক, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের কাউন্সিলম্যান ডক্টর নূরুন নবী। আর একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি আছেন কানাডায়, অধ্যাপনা করেন, ওমর সেলিম শের। আমি আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি একটু শুরু করতে চাই ওমর সেলিম শের আপনাকে দিয়ে। এই যে ধন্যবাদ। সেনাপ্রধান যে বক্তব্য দিলেন, তো আমি যে কথাটি আগে বললাম, ডক্টর ইউনূস যখন বলছেন যে এই নির্বাচন নিয়ে মানে বা একদম উৎসব মুখর হবে, বিশ্ববাসী নাকি তাকিয়ে দেখবে, তাহলে এত ভয় কেন এই নির্বাচন নিয়ে? সেনাপ্রধানকে কেন বলতে হলো যে 1 লাখের বেশি সেনা সদস্য থাকবে, আরো কি কি, কেন? আপনার বিশ্লেষণ কি? ওকে, ধন্যবাদ তৌফিক, আমাকে এই অনুষ্ঠানে যোগ যোগ করার জন্য, এবং সাথে ধন্যবাদ নূরুন নবী ভাইয়ের সাথে। অনেকদিন পর নূরুন নবী ভাইয়ের সাথে আমি প্রোগ্রাম করছি, লাস্ট বোধহয় বেশ কয়েক মাস আগে করেছিলাম। তো ওনাকে দেখি আমাকেও উনি দেখেন। যাই হোক, এটা খুব একটা বার্নিং কোশ্চেন আজকে যে প্রশ্নটা আপনি করলেন, যে সেনাপ্রধান এটা বলেছে, সাথে অ্যাড করলেন ইউনূস একটা মডেল ইলেকশন করতে চাচ্ছে বা নির্বাচন করতে চাচ্ছে। প্রথমে ইউনূসের কথাটা বলেনি, তারপরে সেনাপ্রধানের কথাটাতে আসছি। ইউনূস যেটা বলছে যে মডেল ইলেকশন হয় কোথায়? আমেরিকাতে, কানাডাতে মডেল ইলেকশন হয়, অস্ট্রেলিয়াতে হয়। কারণ মডেল ইলেকশনে তো কোনো সহিংসতা হয় না, সহিংসতা তো অলরেডি শুরু হয়ে গেছে, অনেক জায়গায় সহিংসতা হচ্ছে, এবং নেম কলিং হচ্ছে, এবং একজন আরেকজন আক্রমণ হচ্ছে। সুতরাং এই যে নির্বাচনটা, এটা তার মডেল নির্বাচন হতে পারে না। আর গণতান্ত্রিক নির্বাচনের কথা সে বলেছে। গণতান্ত্রিক নির্বাচন হয় কি করে? যখন একটা বৃহৎ অংশের জনসাধারণের অংশের সাপোর্টেড যে দল আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করা হয়েছে, জোর করে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। সেই হিসাবে তারা এটা মডেল ইলেকশন হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি সব কথা বাদই দিলাম, 14, 18, 24 সালের ইলেকশন বাদই দিলাম, যেখানে বিএনপি পার্টিসিপেট না করে আজকে এই অবস্থার সৃষ্টি করেছে। তারা পার্টিসিপেট করলে এটা হতো না। 2008 সালের ইলেকশনটা তো সবাই হয়েছে, এটা তো যেখানে 41% লোক ভোট দিয়েছে এবং আওয়ামী লীগকে নির্বাচিত করে সরকার গঠন করিয়েছিল। তো ওই 41% লোকই যদি ধরি আমি, তো দেশের 41% লোককে বাদ দিয়ে এবং জাতীয় পার্টি সহ আরো যে 14 দল আছে তাদের নিয়ে 50%, 9% যদি অ্যাড করি ওখানে, তো এই 50% লোককে বাদ দিয়ে কি করে সে নির্বাচন করে, সেটাকে মডেল ইলেকশন বলে। নাও এখন আসি আপনার প্রশ্নের উত্তরে। সেনাপ্রধান, ওকে, আমি খুব জোরেই বলছি, যদিও এটা সমালোচনা করা উচিত কিনা পাবলিক আমি জানি না, কিন্তু আমি কোনো কিছু ভয় পাই না। খুব বেশি হলে আমার নামে হয়তো এআই দিয়ে অনেক কিছু পিকচার বানিয়ে তারা ছেড়ে দিবে, যেটা জামাতিরা করে। সেনাপ্রধান একটা নপুংসক বা ব্যক্তি, তার মধ্যে কোনো পৌরুষত্ব আছে বলে আমার মনে হয় না। কারণ সে জোর জবস্তি করে একটা নির্বাচন করতে চাচ্ছে। সে প্রথম থেকে বলছে নির্বাচনটা হবে ডিসেম্বরে, সেটাকে শিফট করে নিয়ে এসছে ফেব্রুয়ারিতে। এই নির্বাচন হবে কি না আমি প্রথম দিন থেকে বলে আসছি, নির্বাচন হবে না। শেষ মুহূর্তে অতীতে দেখা গেছে নির্বাচন বর্জন করেছে বিএনপি, এবার বর্জন যে কেউ করতে পারে। বিএনপি করতে পারে, জামাত করতে পারে, অন্যান্য পার্টিও করতে পারে, জাতীয় পার্টিও করতে পারে। নির্বাচনটা সে সঠিক হবে বলে আমার তো মনে হয়। যদিও হয় যেন তেন ভাবে নির্বাচন, তাহলে আমি বলবো এই নির্বাচনের যে ফলাফল এটা আগে নির্ধারণ হয়ে আছে, এটা নির্বাচনের একটা সিলেকশন হবে। এবং সজীবাদের জয় একটা বক্তৃতাতে গতকালকে বলেছেন যে 150টা সিট পাবে, কারণ তার সিম্পল মেজরিটি করে আনবে, তার যাতে জামাত এবং ইউনূস তাকে কন্ট্রোল করতে পারে, এবং তারেক হবে পাপেট প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড স্টেটস এন্ড জামাত। তো এই চক্রের যদি পাপেট প্রাইম মিনিস্টার হয়, তাহলে তো আর্মির যে রোল নাই, তার প্রমাণ হচ্ছে আর্মিকে সমন্বয়করা, হাসনাত আবদুল্লাহ বা তার দলবল, পাটোয়ারি এবং হান্নান মাসুদ, এবং যে মারা গেছে ছেলেটার নাম কি, হাদি,
এরা তো সেনাপ্রধানকে যথেষ্টভাবে গালাগালি করেছে ব্যক্তিগতভাবে, এবং সেনাবাহিনীকে গালাগালি করেছে। তো এই সেনাবাহিনী তো জামাত আবৃত, মানে জামাত দ্বারা আবৃত আমি বলবো। আগে এটা আনঅফিসিয়ালি বলা হয় যে 75% লোক জামাত দ্বারা আছে, এবং আর্মি অফিসার যারা আছে, জেনারেলরা বা ব্রিগেডিয়ার জেনারেলরা বা লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, সবাই জামাত পন্থীর দিকে সাপোর্ট করে। সার্ভিং মেম্বার্স অ্যাজ ওয়েল অ্যাজ রিটায়ার্ড মেম্বার্স বেশিরভাগই তারা জামাতের দিকে আছে। এই যে জামাত লিডারটা গতকালকে একটা হুঙ্কার দিল, যে হুঙ্কার দিয়ে বললো যে আর্মিরা একটা পার্টি হয়ে গেছে। কিন্তু এই যে আজকে গাজীপুরে যে বক্তব্যটা রেখেছে ওয়াকার, এটা মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে সে যেভাবেই হোক সে জামাতকে পাওয়ারে আনতে চায়। এটা আমার ধারণা আর কি। এটা আমি মনে করি, স্পষ্টভাবে মনে করি ওয়াকার এখনো জামাত দ্বারা আবৃত হয়ে আছে। সে তার শিক্ষা হয়নি। সে বলেছিল শেখ হাসিনাকে, আমাদের নেত্রীকে, যে আপনি চলে যান, আমি ব্যবস্থা নিব। কিন্তু সে ব্যবস্থা কি নিয়েছে? কিছুই তো নেয়নি এখন পর্যন্ত। একটা কথা এখানে না বললেই না, আমি যত পরবর্তীতে বলতাম, কিন্তু আমি বলে রাখি, যেটা এটা শোনা যাচ্ছে, আমি জানি না এটা কতদূর সত্য, এটা গুজবও হতে পারে, যে মিলিশিয়া বাহিনী বলে একটা জিনিস তৈরি করেছে জামাত। তারা নাকি আর্মি ড্রেস পরে বেরোবে। এবার আমি এটা কোট করতেছে আমি আবুল হাসনাত মিল্টনকে। সে একটা টক শোতে বলতেছিল কিছুক্ষণ আগেই, দুপুর সকালের দিকেই শুনলাম, যে অনেক আর্মির ড্রেস নাকি তৈরি হয়েছে, যার মধ্যে শিবিরের লোক বা হিজবুত তাহরির লোকরা পাহারা দিবে ঢাকা শহরে, এবং কি করে তারা জামাত জিতে না, এটা হয়তো 3-4 দিন আগের থেকে শুরু হবে বা ইলেকশনের দিনে শুরু হবে। এটা সে আর্মিতে এখানে একটা রোল আছে, থাকতে হবে। কারণ আর্মি যে ইলেকশন মনিটর করবে বা ইলেকশনকে সাহায্য করছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, তাদের সাথে একটা আর্মি, সেই জন্য আমি বলবো জনগণকে, যারা যদি ভোট দিতেই যেতে চান, তারা আপনি খেয়াল করবেন আর্মি কি আসলেই সেটা সত্যিকারের আর্মি নাকি এটা নকল আর্মি। আর্মির ড্রেস পরে কেউ এসছে, 1 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর্মির সাথে কিন্তু আর্মি একা যেতে পারে না, আর্মির সাথে যেতে হবে র্যাব অথবা পুলিশ, এই অথবা নিকটবর্তী আর্মি স্টেশনে খবর দিতে হবে এটা সত্যিকারের আর্মি কিনা। এটা বলে আমি এখানে এখন নবী ভাইয়ের কাছে শুনি। অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন ডক্টর নূর নবী। আপনি তো দীর্ঘ দিন পর্যন্ত একদম পর্যবেক্ষণ করছেন, দুজনই আপনারা বীর মুক্তিযোদ্ধা, এবং ডক্টর নূর নবী আপনি তো মুক্তিযুদ্ধের একদম সংগঠকের জায়গায় আপনি দায়িত্ব পালন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা আপনি রেখেছেন। এই যে ডক্টর ওয়াকারুজ্জামান যেই কথাটি আজকে বললেন, এবং তার যদি আপনারা যারা শুনছেন দর্শক, আপনারা যদি তার মুখের ভঙ্গি দেখেন, মানে উনি বলার সময় যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, ফেস ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, সেটি থেকেও কিন্তু অনেক কিছু বোঝার আছে। তো আপনার কাছে আমি একটু জানতে চাই বিশ্লেষণটা। তার মানে ওয়াকারুজ্জামান কি এটি বুঝিয়ে দিলেন যে এই নির্বাচনটা আসলে নির্বাচন কমিশন হচ্ছে নাম কাওয়াস্তে, ওই যে পাপেটের কথা বললেন সেলিম ভাই, সেই পাপেট নির্বাচন কমিশন মূলত নির্বাচন এবং যা কিছু সরকার নির্বাচন সবই পরিচালনা করছেন ওয়াকারুজ্জামান। আপনি তেমনটাই কি উনি প্রমাণ করতে চাইলেন কিনা, বুঝাতে চাইলেন কিনা ডক্টর নূর নবী? ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য, বিশেষ করে মুক্তিযোদ্ধা অধ্যাপক সেলিম শের ভাইয়ের সাথে। উনি একজন সাহসী মানুষ। আমি বলি যে ওনার নাম যেমন শের, কাজেও তেমন সাহসী শের। ধন্যবাদ নবী ভাই। তো উনি যা বললেন এতক্ষণ আমি তার সাথে একমত। আমি এইভাবে শুরু করতে চাই। ওয়াকারের এই স্টেটমেন্টটা গতকালকে জয়দেব করে দিয়েছেন, এই স্টেটমেন্টের মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে তিনি সেই ইউনুসের যে মেটিকুলাসলি ডিজাইন করা যে ষড়যন্ত্র, সেইটারই সে অংশীদার। সেই 3 অগস্ট থেকে, তার আগের থেকে উনি শুরু করেছেন তার কথায় কাজে, এবং শেষ সেইটা প্রমাণ হিসাবে সিল দিলেন যে আমি একজন ষড়যন্ত্রকারী। তা না হলে
যে নির্বাচনটা একটা অবৈধ সরকার আয়োজন করছে অবৈধভাবে, যেখানে নির্বাচন মানে কি? নির্বাচন মানে হলো গণতন্ত্রের মাধ্যমে জনগণের মতামত। যে নির্বাচনে এখন অলমোস্ট 70-80% লোক যারা আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে একটা অবৈধভাবে একটা অর্ডার দিয়ে, কোনো আইন নাই দেশে, ইউনূস আওয়ামী লীগকে এর নির্বাচনের বাইরে রেখেছে। সেই নির্বাচন কিভাবে একটি সেনাবাহিনী, যার দায়িত্ব হলো শাসনতন্ত্র রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা, কিভাবে সেইভাবে সমর্থন করে এবং বলে যে 1 লক্ষ 1.5 লক্ষ সেনাবাহিনী নেমে কি করবে? অবৈধ কাজকে তারা বৈধ করার চেষ্টা করবে, অবৈধ কাজকে সাহায্য করবে। তো কাজেই এই কথার মাধ্যমে কি বলে, ওয়াকার আবার প্রমাণ করলো সে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করছে, গণতন্ত্র বিরোধী কাজ করছে, স্বৈর শাসন বিরোধী কাজ করছে। এর আগেও তো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ছিল, মধ্যবর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার 111 তারা কি করেছিল? প্রশংসামূলক একটা কাজ করেছিল। কয়েক লক্ষ 1 কোটির মতো অবৈধ ভোটারকে তারা ক্যান্সেল করে দিয়েছিল। এইটা হলো দেশপ্রেমিকের কাজ, এইটা সেনাবাহিনীর কাজ। আর ওয়াকার কি করছে? এই যে ভোট যেটা হতে যাচ্ছে, আমি তো বারবার বলতেছি অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, অগণতান্ত্রিক নির্বাচন, মেজরিটি লোক যেখানে অংশগ্রহণ করতে পারবে না, সেই ইলেকশনের মধ্যেও শের ভাই যে রেফারেন্স দিলেন মিল্টন হাসনাতের, আর আমি ওটাও শুনেছি, যে কয়েক লক্ষ সেনাবাহিনীর পোশাক বানানো হয়েছে, শুধু সিপাহীর পোশাক না, অফিসারের পোশাক। তারা এই ইম্পোস্টার সেনাবাহিনীর সদস্য, তারা কি করবে? ইলেকশনের কয়েকদিন আগের থেকেই বাড়ি বাড়িতে যাবে, তাদেরকে ভয় দেখাবে, ইলেকশনে যাওয়ার জন্য কি বলে ইনসাইট করবে বা প্রেসার দিবে। এছাড়াও ইলেকশনের দিন আমরা তো দেখলাম ইউনূসের সেনাবাহিনী কি করেছে, মবক্রেসি হয়েছে তাদের চোখের সামনে, তারা অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে। যেখানে সে 5th অগাস্টে না 4th অগাস্টে যখন জাতির উদ্দেশ্যে ভাষণে ওয়াকার বলল, আমি আপনাদের জানমালের নিরাপত্তা দিলাম, এই 17-18 মাসে সে কি করেছে? বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে পেরেছে, বরং তাকিয়ে রেখেছে। যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের সামনে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্তম্ভ স্থাপন করেছিল, সেগুলো জামাত, শিবির, বিএনপি লোকেরা 3 দিন ব্যাপী ভেঙেছে, একটা টু শব্দ করে না এই সেনাবাহিনী। তো এই সেনাবাহিনী যে কাজ করছে, এটা একদম একটা অবৈধ সরকারকে সমর্থন করছে অন্ধভাবে। এবং বিশেষ করে ওয়াকারের অ্যাক্টিভিটি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে একটা লিস্ট করে সেটাকে আমরা বলতে পারি যে এই ইউনূস এর একজন ষড়যন্ত্রকারী, তার ষড়যন্ত্রকারী বা তার সমর্থক বা তার সাপোর্টার হলো ওয়াকার। এবং সে শুধু একা না, সে একা হয়তো কিভাবে আমি আপনাকে একটু ইনপুট দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি বললেন যে জানমালের নিরাপত্তা দেওয়ার কথা বলছিলেন, উনি তো জানমালের নিরাপত্তা তো দিয়েছেন, কারণ ওই যে যারা ওনাকে গালিগালাজ করেছেন সেই হাসনাতদের তো ওই ট্যাঙ্কের মধ্যে, এপিসির মধ্যে ঢুকাই তাদের জানের তো নিরাপত্তা দিয়েছেন, নয়তো গোপালগঞ্জ থেকে ওরা তো ফিরে আসতে পারতো কিনা সন্দেহ। দুঃখিত, আপনি বলেন। এই এক্সাম্পল শুধু গোপালগঞ্জের নয়, আরো বহু এক্সাম্পল রয়েছে যেখানে মবক্রেসি হয়েছে, সেখানে ভিকটিমকে ওনারা অ্যারেস্ট করেছে, তার বিরুদ্ধে কেস দিয়েছে পুলিশ। তারা ভিকটিম তো রক্ষা করা দূরের কথা, যারা হলো অপরাধকারী তাদেরকে না ধরে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে। তা আপনি যথার্থই বলেছেন যে শুধু গোপালগঞ্জ নয়, গত 17-18 মাস সেনাবাহিনী ইউনূস এই কাজগুলো করেছে। তারা অবৈধ সরকারের অবৈধ কাজকে তারা সমর্থন করেছে, তারা কি বলে ভিকটিমকে অ্যারেস্ট করেছে, তাদেরকে রক্ষা করে নাই, বরং যারা দুষ্কৃতিকারী তাদেরকে রক্ষা করেছে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে
ইউনূসের যে একজন সহকারী, একজন কি বলবো ষড়যন্ত্রকারী বা কি বলে ওয়াকার, সেটার প্রমাণ সেই শুরু হয়েছিল 3 অগস্টের আগেই। সেটা কি অনেকেই ভুলে যায়, অনেকে বলে না। সেটা হলো একজন মেজর জেনারেল, তার নাম বোধহয় আকবর, যে বর্তমানে কি বলে খালেদা জিয়ার অ্যাডভাইজার, মিলিটারি অ্যাডভাইজার। তাকে ওয়াকার 3 অগস্টের আগে কল করে বলেছে, আমি একটা সরকার গঠন করব, তোমার সাথে বিরোধী দলের যোগাযোগ আছে, তুমি বিএনপি জামাত এদের সাথে যোগাযোগ করে বলো তারা আমার সরকারে গঠন করবে। এইটা একটা কনফারেন্সে, একটা মিটিং এ জেনারেল আকবর বলেছে, এবং সেটা এখন বাজারে ভাইরাল হয়ে গেছে। এইটা একটা এক্সাম্পল যে 3 অগস্টের আগে তার যে সে যে একজন ষড়যন্ত্রের কি বলে অংশীদার, সেটা প্রমাণ হচ্ছে। তারপরে এই যে ইয়াং একজন ব্লগার বা আপনাদের মতো হোস্ট সাব্বির না শিব্বির, যাকে অ্যারেস্ট করেছিল কিছুদিন আগে, সে তার এক শোতে সে বলেছে 54,000 মানে 54,000 কোটি টাকা সেনাবাহিনী প্রধানকে এবং 3 সেনা প্রধানকে দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম এর কোনো প্রমাণ নাই। তাহলে উচিত ছিল না এই সেনা প্রধান সহ বাকি 2 জনের এটার প্রতিবাদ করা? এই আপনার সাথে অ্যাড করে দিই এখানে আপনার সংযোগে, এটা তো ওয়াকার জুলাই মাস থেকে করছে আকবরের সাথে যোগাযোগটা। একসাথে জুনের 25 তারিখে গণস্বাস্থ্য কেন্দ্রে নূর সহ গণ অধিকারের পরিষদের আরো ছাত্রদের কিছু কিছু তাদেরকে আওয়ামী লীগের যে হাসনাত আব্দুল্লাহ অনেকের সাথে মিটিং করেছিল ডক্টর ইউনূস করে, মিটিংটা করে সে ফ্রান্সে চলে যায় বা বাইরে কোথাও চলে যায়। ওই মিটিং এর ওয়াকারের রিপ্রেজেন্টেটিভও ছিল ওখানে সিভিল ড্রেসে। সুতরাং ওয়াকার এবং ইউনূস দুজনা মিলেই এই ষড়যন্ত্রটা করেছে। আপনি বলেন এরপরে। আমরা যদি সব অ্যাড আপ করি তাহলে এই ওয়াকার যে এই ষড়যন্ত্রের অংশকারী, তার প্রমাণ সেই যে জেনারেল আকবরের এক্সাম্পল, আপনি যে এক্সাম্পল দিলেন, শিব্বির যে বলছে 54,000 কোটি টাকার ঘুষের কথাটা সে উল্লেখ করেছে। এছাড়া সে সরকারের অবৈধ সরকারের প্রতিটা অ্যাক্টিভিটিকে সে সমর্থন করেছে। যেখানে শেখ হাসিনা ছিল ডিফেন্স মিনিস্টারও, অর্থাৎ ওয়াকারের ডাইরেক্ট বস, তার সাথে সে প্রতারণা করেছে, তাকে মিথ্যা আশ্বাস দিয়েছে। যখন আওয়ামী লীগ এই ক্রাইসিস নিয়ে হ্যান্ডেল করতো, প্রতিটা মিটিং এ ওয়াকার সহ 3 সেনাবাহিনী প্রধান, র্যাব, পুলিশ আর থাকতো। প্রতিটা মিটিং এ সে মিসলিড করেছে। যখন কি বলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল দল হিসাবে যে তারা এই জনতাকে প্রতিহত করবে, আমি কয়েকদিন আগে আবার কনফার্ম হলাম, আগেও শুনেছি, ওয়াকার শেখ হাসিনাকে বলেছে যে আমি টেক কেয়ার করব, আপনার এই দলকে ব্যবহার করার কোনো দরকার নাই। সেই জন্য তারা একটা প্রোগ্রামও দিয়েছিল আওয়ামী লীগ, সেটা ওয়াকারের কি বলে নির্দেশে বা আশ্বাসে সেটা ক্যান্সেল করা হয়েছিল। তারপরে যেদিন ঘটনাটা ঘটে 3 অগস্টে, তো তারা দরবার মিটিং করে বলল যে বৈধ সরকারকে রক্ষা করবে না, যেটা তার শাসনতান্ত্রিক এবং কি বলবো আইনগত, সে প্রধানমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টারের অর্ডার তার মানার হলো তার দায়িত্ব, সেটা সে করলো না। সেখানে সে রাষ্ট্রদ্রোহিতা সামিল, সে কুর অ্যাটেম্প করলো বা কু করলো। এই অনেকগুলা ঘটনা আছে, সবগুলা যদি অ্যাড করেন, শেষ এক্সাম্পল দেই, সেটা হলো যে 4 অগস্টে যখন আগের দিন রাতে সে আশ্বাস দিল যে ঢাকার এন্ট্রি পয়েন্টে সব জায়গায় সেনাবাহিনীর লোক থাকবে। সেই হিসাবে উত্তরাতে এয়ারপোর্টের ওইদিকে একটা ব্যারিকেড বসানো হলো। 11টা পর্যন্ত টেলিভিশনে বলতেছে, সাংবাদিকরা লাইভ ব্রডকাস্ট করতেছে যে এইখানে মাত্র 100 জনের মতো শ্রমিক আছে, কোনো জনতা নাই। আর তখনই ওয়াকার অর্ডার দিল সেই ব্রিগেডিয়ারকে যে তুমি ওইখান থেকে ব্যারিকেড উঠায় নাও, তুমি শুধু এয়ারপোর্টটা রক্ষা করো। এবং এই মেসেজ ঢাকার 13টা না 14টা এন্ট্রি পয়েন্টে ব্যারিকেড করার কথা ছিল। বনানীর দিকে একটা ছিল,
সেখানে সেনাবাহিনীর লোকরা গিয়ে পুলিশ যখন দেখলো যে সেনাবাহিনী ঠিক মতো ব্যারিকেড বা ব্লকেট তৈরি করছে না, তখন পুলিশ প্রধান বনানীর ওইদিকে যে ডিবিজে প্রধান হারুন, তাকে বলেছিল যে তুমি ওইখানে ব্যারিকেড দাও বা ওইখানে ব্লকেট দাও। সে ওইখানে পুলিশকে দিয়ে ব্যারিকেড স্থাপন করলো। সেনাবাহিনীর কয়েকজন অফিসার এসে বলল যে অর্ডার আছে, আপনাকে লাগবে না, উইল টেক কেয়ার, আমরা এই ব্যারিকেড মেনটেন করব। হারুন চলে গেল। হারুন চলে যাওয়ার পরে সেনাবাহিনীর সেই 3 অফিসার পুলিশদেরকে বললো যে তোমাদের দরকার নাই, তোমরাও চলে যাও। তো এই যে এরকম বহু এক্সাম্পল আমরা 3 জনেই দিতে পারবো, সেলিম ভাই হয়তো আরো বেশি দিতে পারবে। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে ওয়াকার হলো এই ষড়যন্ত্রের অংশ, এবং সেটা সে মেটিকুলাসলি ডিজাইন করে মেটিকুলাসলি ইমপ্লিমেন্ট করতেছে ইউনুসের অর্ডারে। তো কাজেই জয়দেবপুরে যে কথাটা বলেছে, এক্সাম্পল দিলাম যে যেখানে বাংলাদেশের মানুষ এটাকে বলতেছে অবৈধ ইলেকশন, কারণ আওয়ামী লীগ এখানে নাই। যেখানে বিশ্ববাসী বলতেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা সঠিক নির্বাচন হবে না। সেইটাকে ওয়াকার কিভাবে এরকম স্পষ্ট ভাষায় হুঙ্কারের মতো করে বলে যে ইলেকশন নো ম্যাটার হোয়াট, ইলেকশন হবেই, যেখানে উপদেষ্টাদের ভিতরে ডিবেট আছে। ইউনুস এখন কম্পিত, সেও সংখ্যামুক্ত না, সে কি করবে এখনো বুঝতে পারে না, সেও সেফ এক্সিটের জন্য নেগোসিয়েশন করতেছে। সেখানে ওয়াকার কেন এইভাবে কথাটা বলে? তার উদ্দেশ্যই হলো সে এই ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রটা কি? সে বাংলাদেশে মৌলবাদী ধর্মীয় একটা সন্ত্রাসী রাষ্ট্র গঠন করবে। এবং এই আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হলো যে এই সরকার পরিবর্তনের পরে বাংলাদেশে কি হয়েছে। আমি এক কথায় যদি বলি, বাংলাদেশটাকে এখন কন্ট্রোল করে পাকিস্তানের আইএসআই সেনাবাহিনীর। পাকিস্তান সেনাবাহিনী আইএসআই এর সিনিয়র লিডাররা বাংলাদেশে এসেছে, মিডিয়াতে কথা বলেছে, তাদের সামনে আমাদের সরকার কি বলে ইউনুস এবং ওয়াকার সহ বিভিন্ন অফিসাররা নতজানু হয়ে তাদের সামনে প্রোটোকল ভেঙে, যে প্রোটোকল আছে সেনাবাহিনীর, এক চিফের সাথে আরেক চিফের দেখা হলে অথবা সেনা প্রধান একজন সরকার প্রধানের সামনে ওদের যে স্টিক সেটা নিয়ে যেতে পারবে কিনা, এগুলো সব ভঙ্গ করে তারা নতজানু হয়ে পাকিস্তানিদের সেবা করছে। এবং মিডিয়াতে এসেছে হাজার হাজার আইএসআই এর কর্মী সারা বাংলাদেশে, ইনক্লুডিং প্রত্যেকটা ক্যান্টনমেন্টে তারা কাজ করছে, তারা ট্রেনিং দিচ্ছে রোহিঙ্গাদেরকে, সন্ত্রাসীদেরকে, হিজবুত তাহরিয়ান আদার্স জঙ্গি সংগঠনকে তারা ট্রেনিং দিচ্ছে। তো সবকিছু মিলে সেনাবাহিনী শুধু দেশটাকে ধ্বংস করছে না, সেনাবাহিনী ছিল বাংলাদেশের একটি সম্মানিত একমাত্র একটা বড় প্রতিষ্ঠান যারা সার্বভৌমত্ব রক্ষা করার মতো ক্ষমতা রাখে। সেটাকেও সে ভেঙে খান করে দিচ্ছে। এই যে 25 জন অফিসারের বিরুদ্ধে যে কেস করা হয়েছে আইসিটিতে, এবং এদের ভিতরে যারা অ্যাক্টিভ অফিসার, সিনিয়র অফিসার, যাদের তারা কোনো আইন ভঙ্গ করে সেটা বিচার করার সেনাবাহিনীর আইনের মধ্যেই বিচার করা যায়, কোর্ট মার্শালের, সেটা না করে এই ওয়াকার অ্যালাউড এই সমস্ত অফিসারকে আইসিটির মতো একটা ভণ্ড কি বলে একটা কোর্টের মাধ্যমে বিচার করে অ্যালাউ করে দিয়েছে। সে বুঝতেছে না যে এই প্রসেসে সেও আইন তার কাছেও আসবে, সেও একদিন অ্যারেস্ট হবে এবং তার বিচার হবে। আমি এখানে থামছি।